আপনি নিশ্চিত থাকেন উনি পদত্যাগ করে দিবে। উনি পদত্যাগ করে দিলে জাতি মহাসংকটে পড়বে। তাহলে এখন বিএনপি সহ ইরান ভাইদেরকে সবাইদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে, আমাদের জাতীয় ঐক্যমত্যের একটা বিপ্লবী সরকার নিতে হবে, করে ওনারা সহ ওই সরকারকে মানে আলাদা করে, হ্যাঁ কোনটা কোনটা চিহ্নিত করা যায় ওই জিনিসগুলো ওনারা সহ ক্যাবিনেটে থেকে, বাইরে হুম। থেকে না, এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা সরকারের অভ্যন্তরে গিয়ে যদি ওনারা পার্টিসিপেট করে, আমি মনে করি এই সরকার আরো অ্যাক্টিভলি কাজ করতে পারবে। আমি প্রথমত আমি আমার অবস্থান পরিষ্কার করি, আমি বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস। সুতরাং আমার কথাকে মানে আমি এই বিশ্বাস লালন করেও আমি মনে করি যে দেশের একটা বেসিক সংস্কার প্রয়োজন, আমি সংস্কারের পক্ষে। আচ্ছা, এখন কথা হলো নির্বাচিত সরকার আর অনির্বাচিত সরকার, মঈনুদ্দিনের সরকার আর এরশাদের সরকার, এই দুইটা সরকারের সাথে যদি আমরা এই সরকারকে এক করে ফেলি তাহলে এটা কিন্তু যথার্থ হয় না। কারণ হুম। এরশাদ সাহেব যেভাবে সাত্তারকে নির্বাচিত একজন প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করেছে, তার বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠে শাহাবুদ্দিন সাহেব এসেছেন, ওনার নির্বাচন দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তখন স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, তখন স্লোগানটা ছিল এটা, ঠিক আছে? আচ্ছা, তো এক রাতের ভিতরে পরিবর্তন হয়নি। মঈনুদ্দিন ফখরুদ্দিন এসে যে ষড়যন্ত্র করেছিল -2 ফর্মুলা, এই সরকারের ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা নাই। এটা হলো দুই। 3 নম্বর কথা হলো এই সরকার এমন একটা বিপ্লব, এমন একটা মারাত্মক একটা জেনারেশনের মধ্য দিয়ে তৈরি হয়ে আসছে, এত এত আত্মত্যাগের বিনিময়, যেটা 53 বছরের মুক্তিযুদ্ধের ওই অংশটাকে বাদ দিলে, মানে ওই যুদ্ধটাকে বাদ দিলে, আর স্বাধীন বাংলাদেশে আমি আবার বলি, এমন একটা আন্দোলন যদি দৃষ্টান্ত কেউ দেখাতে পারে, আমি কোনোদিন তকসতে আসবো না। কে? এটা তো সাদা, চোখের সামনে সাদা কথা। আর 2-2.5 হাজার ছেলে মারা যাওয়া, হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলা, শিশু আবাল বৃদ্ধ বনিতা। তাহলে বিএনপি মতাদর্শের রাজনীতি করি বা চিন্তা চিন্তা ভাবনা করি, আমি তো অ্যাক্টিভ রাজনীতিবিদ না বিএনপি, কিন্তু জাতীয়তাবাদী দলকে মানে নিয়ে তাদের চিন্তা ভাবনার সাথে মনোজগতের সাথে মেশার চেষ্টা করি। জাস্ট আমি একটা ক্ষুদ্র নগণ্য মানুষ। আমি মনে করি বিএনপি অ্যাকাউন্টেবিলিটি এই জায়গাটাতে অনেকটা মাইনাস হয়ে যাবে, অনেক দূরত্ব তৈরি হয়ে যাবে এই ইয়াং জেনারেশনের সাথে। আপনি শুধু সাগর ভাই বলেন আমাকে যে 71 সালের আজকে আমাদের 53 বছর হলো, 1 বছর যার বয়স ছিল এখন তার বয়স 54 বছর, পুরো একটা জেনারেশন চেঞ্জ হয়ে গেছে। আপনি কি ওইটাকে 91 বা এরশাদ, হ্যাঁ আবার ওই হাসিনার 96, বিষয়টা ওই জায়গায় নাই কিন্তু। মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে, আরেকটা স্টেক হোল্ডার দাঁড়িয়ে গেছে। এখন আপনি ইয়াং জেনারেশন ছাত্রদেরকে বাদ দিয়ে কিছু করা যাবে। এখন কথাটা হলো দেখি তাদেরও তো একটা মানে জীবনের ঝুঁকি রয়ে গেল, এই সরকারের তো রয়ে গেল। এখন যদি আমরা শুধু নির্বাচনের কথা বলি, নির্বাচনের দল আমি মনে করি বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সাহেব এবং ইরান ভাইরা 31 দফা যে সংস্কার প্রস্তাব দিয়েছেন, আমরা ওটাতে অনেকটাই সাধুবাদ। এই সরকার তেমনটাই চায়, ওটা খুব বেশি মানে মানে মোড়কের খুব চেঞ্জ নাই। কিন্তু প্রশ্ন হলো আমরা বা জনগণ যেটা চিন্তা করে বা ছাত্ররা যেটা ভাবে, সেটা হলো যে কি রাজনৈতিক দলের শত সদিচ্ছা থাকা সত্ত্বেও, আমি আবার বলি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের হুম। শতভাগ সদিচ্ছা থাকা সত্ত্বেও একটা ভালো জিনিস তারা কার্যকর করতে পারে না। আপনি কি মনে করেন নির্বাচিত সরকার এসে 70 অনুচ্ছেদের পরিবর্তন করতে পারবে? হুম। দলীয় নেতা কর্মীদের প্রভাব মানে প্রভাবের কাছে তাদের হেরে যেতে বাধ্য। আপনি কি মনে করেন যে নির্বাচিত সরকার আসলে আজকে 3 মাসের ভিতরে যদি নির্বাচন ইরান ভাই চাইছে, ওকে ভালো, 3 মাস 6 মাসের ভিতরে যদি নির্বাচন হয়, যত দ্রুত নির্বাচন হবে তত আওয়ামী লীগকে আপনি স্পেস দিতে হবে। আওয়ামী লীগ এরকম একটা মারাত্মক বিষধর সাপ, তারা শুধু আপনি তখন আপনি যদি মনে করেন কোনো কিছু সংস্কার নাই, বিচার নাই, তাহলে আওয়ামী লীগ তো বলবে যে নির্বাচিত সরকার যে আসছে তার কাছে দাবি করে বসবে মামার বাড়ি আবদার, যে আমি রাজনীতি করব, আমার রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, ওই যাহা আমরা শুনতাম তাহাই তো বাঁচবে। হুম। তাহলে আমরা যদি এটা এই গড্ডারিকে গাটা ভাসিয়ে দেই তাহলে তো মুসিবত। এখন কথাটা হলো যে কি যেটা তারেক রহমান সাহেব যথার্থভাবেই বুঝতে পেরেছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিও বুঝতে পেরেছেন। আপনি দেখেন যে 3 মাসের ভিতরে ওনারা এখনো তারেক রহমান সাহেব দেশের বাইরে ওনার মামলা মোকদ্দমাগুলো এখনো সুরা হয়নি, উনি এখনো কখন আসবেন এই ব্যাপারটা দিনক্ষণ নির্ধারিত হয়নি। কিন্তু আমরা ভোটের দিনক্ষণ নির্ধারণ চাচ্ছি।
আমরা বিএনপি মতাদর্শের যারা, এটা কি ঠিক? আমরা কি জাতিকে এটা পরিষ্কার করছি যে তারেক রহমান সাহেব আমাদের নেতৃত্ব দিচ্ছেন কি দিচ্ছেন না, উনি আসছেন কি আসছেন না, উনি কি ওনার দিনক্ষণ দিয়েছেন বা আমরা দিয়েছি? জনগণের কাছে তো আমাদের এই প্রশ্নটাও তো জনগণ আমাদেরকে করে। ওদের কাছে আমরা নির্বাচন চাই, হু ইজ দ্য প্রাইম মিনিস্টার, হু ইজ দ্য লিডিং লিডার। এখন কথাটা হলো যে বিএনপির প্রথম সিম্বল তারেক রহমান সাহেব এখন এই মুহূর্তে, আর বেগম জিয়া এখন চলে যাচ্ছেন দেশের বাইরে, আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনার এই শোর মাধ্যমে আমরা যখন কথা বলছি হয়তো বিমান টেক অফ করেছে। এখন আমার বক্তব্যটা হলো এটা যে উনি সুস্থ হয়ে ফিরে আসুক, উনি সুস্থ হয়ে বাংলাদেশের, উনি বাংলাদেশের রত্ন, বাংলাদেশের গর্ব, ওনাকে সবাই এক বাক্যে স্বীকার করে, যার প্রেক্ষিতে ছাত্র জনতাও ওনার আহ্বান মানে ওনার বক্তব্যের বাইরে কখনো আমি দেখি নাই। যেটা আমরা সেনাগুঞ্জেও তো দেখেছি যে সেনাগুঞ্জে কই ওনাকে তো সার্জিৎ থেকে শুরু করে যারা ছিলেন সবাই গিয়ে ওনার প্রতি সম্মান জানিয়েছেন, ইউনূস সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছেন, সেনা প্রধান তাকে, তিন বাহিনীর প্রধান তাকে ওনাকে রিসিভ করেছেন। এটাই তো ঐক্যের প্রতীক, উনি তো সিম্বল। তো ওনাকেও তো সুস্থতা হয়ে ফিরে আসার প্রয়োজন। ঠিক। এখন কথাটা হলো যে আপনি আপনি যে জায়গাটায় বলতে চান, বেসিক যে জায়গাগুলো আছে যে সংস্কারের করবে, আমরা ওই ১/১১ সরকার, কোথায় মইনুল আহমেদ সরকার? তখন বেগম খালেদা জিয়া পদত্যাগ করে উনি পল্টন ময়দানে এসে ভাষণ দিয়েছেন, তারপর ইয়াজউদ্দিনের মাধ্যমে ক্রু করেছেন। ইরান ভাই নিশ্চয়ই ভুলে যাননি। বেগম হুম। জিয়া তো পালিয়ে ভারত চলে যায় নাই, ওনার তো ফিরোজা আক্রমণ, ক্যান্টনমেন্টের বাড়ি আক্রমণ করা হয় নাই গণভবনের মতো। তাহলে এখন কেমনি ঘটনা? এটা একটা তো ইয়াজউদ্দিন সাহেবের বন্দুকের নূলতে ক্ষমতা দখল করা, আর মানে যখন গণবিক্ষোভের মুখে একটা স্বৈরাচারকে পিষে ফেলবে হুম। কোটি কোটি জনতা ঢাকার রাজপথে, তখন সেনা প্রধানের ওয়াকারুজ্জামান সাহেবের ভূমিকা কি এক? এটাকে করলে তো অনেক বড় অবিচার করা হবে। ছাত্রদেরকে যদি আমরা প্রতিপক্ষ বানিয়ে ফেলি, আমি মনে করি এটা বিএনপির জন্য, আমাদের জন্য মাইনাস পয়েন্ট। তারাও ওই যে মুশির সাহেব যেভাবে বলতে চাইলেন, প্লিজ একটা মিনিট একটু বলি। হ্যাঁ, যে আমি দরকার পরে একটু বলবো না। হ্যাঁ, এখন কথাটা হলো যে কি মুশির যে কথাটা বলতে চাইলেন যে ওনারাও তো একটা স্টেক হোল্ডার, বড় স্টেক হোল্ডার। একটু আগে দেখলাম জামাতার আমির সাহেব একান্তে বৈঠক করলেন, 1-to-1 মিটিং করলেন আপনার শো চলাকালীনই আমি দেখলাম আমাদের ইয়ের সাথে, বা প্রধান উপদেষ্টার সাথে। হুম। এখন কথাটা হলো যে কি ওনাদেরও তো আবার বিভিন্ন কথা বলার আছে। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো যদি চায় তাহলে তারা আবার 1 বছরের ভিতরে নির্বাচন করে ফেলবে। এখন কথাটা হলো যে তাহলে আমরা নির্বাচন দিয়ে দিই। তো এখন যদি কিছু কোনো রাজনৈতিক দল, এবং এখানের এই মুহূর্তের মানে ছাত্রদের যে একটা, তাদের যে একটা মানে স্টেক হোল্ডার হিসেবে তারা আবির্ভূত হয়েছে, আমি রাজনৈতিক দলের কথা বাদ, তারা এক সমাজের একটা অংশ। তো তারা যদি বেঁকে বসে তাহলে তো আমরা সুস্থ নির্বাচনটা পাচ্ছি না, আমরা ঐক্যমত্যের নির্বাচন পাচ্ছি না। আবার ধরেন ইসলামী দলগুলো যদি বেঁকে বসে, তখন তো আবার প্রফেসর ইউনূস সাহেব বলে বসবেন যে তো সব দল তো একমত না হলে আমি কি নির্বাচন দিব, আমি তো এমন কোন নির্বাচন দিব না যে নির্বাচন আমার সম্মান থাকবে, থাকবে না। উনি বলবেন যে আমি রিজাইন করে দিলাম। তো উনি যদি পদত্যাগ করে দেয় সংকট তো ঘনীভূত হবে। উনি যে সেন্টিমেন্টাল, উনি যে চিন্তা চেতনা, উনি তো বুঝতেই পারেন না ওইখানেই যাবে এদিক সবকিছু। নিয়ে। হ্যাঁ, উনি উনি যদি এমনটা যদি উনি করে ফেলেন তাহলে তো জাতি আরো মহাসংকটে পড়ে যাবে। তখন তো এমন তো না যে হুট করে তখন মুশিউর সাহেব বা ইরান ভাই ওনারা বা আমরা গিয়ে ক্ষমতায় বসে যেতে পারবো। যদি সেটা সুযোগ থাকতো তাহলে মনে করতে পদত্যাগ করে দিলে দেখ কোনো সমস্যা নেই। এখানে তো সমস্যার আপনি একটু আগে প্রশ্ন করছিলেন যে কি সংস্কার করলে, এই কথাটা বলে শেষ করি। হ্যাঁ, যে হুম। কি সংস্কার আপনি সংস্কারটা করার মতো, তারা সংস্কার কমিশন গঠন করেছে, কমিশন রিপোর্ট দেওয়ার পরে তো সংস্কারে হাত দেওয়া হবে। তখন হয়তো বলবে আমরা এটা করতে চাই। এখন তো ঘোড়ার আগে গাড়ি চালালে হবে না তো। উনি তো একটা সিস্টেমেটিক ওয়েতে যাচ্ছেন এই সরকার, যেটা তারেক রহমান সাহেব বারবার বলছেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, চলমান রাখতে হবে, সংস্কার চলমান প্রক্রিয়া। তাহলে ওনারা আগে রিপোর্টগুলো পাওয়ার পর যাচাই বাছাই করবে। আপনি যে প্রশ্নটা করলেন জনগণের পক্ষ হয়ে, যে জনগণ জানতে চায় কি সংস্কার করছে, আর সংস্কার কমিটির রিপোর্টই তো দেয়নি। 6টা সংস্কার কমিটির জন্য 7 দিন সময় বর্ধিত করা হয়েছে, 15 জানুয়ারিতে লাস্ট। এটাও কি অনেক বেশি সময়? ওই রিপোর্টগুলো আসার পর তো ওনারা বলে নাই যে তারা যা দিবে আমরা বাইবেল কোরআনের মতো তাই একেবারে লিখে ফেলবো, এটা তো বলে নাই। তখন ইরান ভাইদেরকে আবার ডাকবে, ডেকে তখন সেখান থেকে আপনার ইয়ে করা হবে, মানে আইডেন্টিফাই করা হবে যে কোনটা যে তারা চায় যে এই মুহূর্তে হয়ে যাক, কোনটা যাক। ওইখানে আবার ছাত্রদের একটা ভূমিকা থাকবে, তাদের মতামতের ভিত্তিতে, সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে আমি মনে করি যে তখন একটা পদক্ষেপ নেবে।
যে তখন জানানো যাবে যে কি কি সংস্কার চায়। আমি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ শুধু কথা বলি শেষ বাক্যে, যে আমার বক্তব্যটা হলো একটাই, এই সংস্কার প্রক্রিয়াটার সাথে সংস্কার কিছু না কিছু হবেই। সংস্কার করা ছাড়া ছাত্ররাও ছাড়বে না, এই সরকারও তার সম্মান বাঁচানোর্থে তারা এটাকে ধরে রাখবে। না হলে প্রফেসর ইউনূস সাহেব যদি সংস্কার করতে না পারে, আপনি নিশ্চিত থাকেন উনি পদত্যাগ করে দিবে। উনি পদত্যাগ করে দিলে জাতি মহাসংকটে পড়বে। তাহলে এখন বিএনপি সহ ইরান ভাইদেরকে সবাইদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে, আমাদের জাতীয় ঐক্যমত্যের একটা বিপ্লবী সরকার নিতে হবে, করে ওনারা সহ ওই সরকারকে মানে আলাদা করে, হ্যাঁ কোনটা কোনটা চিহ্নিত করা যায় ওই জিনিসগুলো ওনারা সহ ক্যাবিনেটে থেকে, বাইরে হুম, থেকে না, এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা সরকারের অভ্যন্তরে গিয়ে যদি ওনারা পার্টিসিপেট করে, আমি মনে করি এই সরকার আরো অ্যাক্টিভলি কাজ করতে পারবে। কিন্তু জি ওই যে সময়, ওই 1.5 বছরে আপনি যেটা বললেন, হয়তো প্রফেসর ইউনূস সাহেব যেটা বললেন ডিসেম্বর মানে শেষটা, মানে আমি বেশি ওটা ওইটা এই চাপাচাপি বিষয়ে করলে বলছি। এমনও হতে পারে, এই এমন এই হতে পারে। না না আমি এই কথাটা আপনি জি ভোটে জি, দেন জরিপে দেন, এটা একটা জাতীয় সরকার, ধন্যবাদ। জাতীয় সরকার যদি সব দলের অংশগ্রহণে এই 1.5 বছর সামনের দিকে যাক না, জি এই সংস্কারগুলো ধন্যবাদ। তারা সেখানে একটা সনদে স্বাক্ষর করুক। তো সুতরাং আমি এই জন্য বলি যে একটা জাতীয় বিপ্লবী সরকার আমাদের খুবই প্রয়োজন। তাহলে ধন্যবাদ। এবং সব দল ধন্যবাদ। যদি সেখানে অংশগ্রহণ করে, তাহলে আমি মনে করি বহুলাংশে সংকট কেটে যাবে।